ঘটে গেছে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের জন্য আলেকজান্ডার পুশকিনের লেখা স্টেশনের ডাকবাবু। পুশকিন আলেকজান্ডার সের্গেভিচ, জন্ম 1799, মৃত্যু 1837। রুশ সাহিত্যের জনক, প্রতিভাধর কবি, নাট্যকার ও কথা সাহিত্যিক। তার রচনা হল রুশ জীবনের সত্যকার বিশ্বকোষ। স্টেশনের ডাকবাবু প্রকাশিত হয় 1831 সালে। গল্পটি আছে তার গল্পধারা বেলকিনের গল্প বইটিতে। আজ তার দ্য স্টেশন মাস্টারের অনুবাদ স্টেশনের ডাকবাবু আপনাদের জন্য ঘটে গেছে। এমন কে আছে যে স্টেশনের ডাকবাবুকে অভিশাপ দেয়নি, গালাগাল দেয়নি? রূঢ়তা, বেয়াদপি ও বেয়াক্কেলপনার নিষ্ফল নালিশ ঠুকে রাখার জন্যে হঠাৎ ক্ষেপে উঠে সেই করাল খাতাখানা চেয়ে বসেনি? সেকেলের নায়েবদের মতো এবং অন্ততপক্ষে মুরম দস্যুদের মতোই মানবজাতির কুলাঙ্গার বলে তাকে ভাবে না কে? তবু একবার নিরপেক্ষ হবার চেষ্টা করা যাক এবং ওদের জায়গায় দেখা যাক নিজেকে দাঁড় করিয়ে। তাকালে হয়তো বা অনেক ক্ষমার চোখে ওদের দেখা সম্ভব হবে। ডাকবাবুটিকে নিতান্তই সর্বনিম্ন কর্মচারী পদের এক শহীদ। চড় চাপড় ঘুষি থেকে যে বাঁচে শুধু তার সরকারি তকমাটির জোরে, তাও সর্বদা নয়। প্রিন্স ভিয়াজেমস্কি যাকে রহস্য করে ডাক স্টেশনের স্বৈরপ্রভু বলে অভিহিত করেছেন, সেই লোকটির কাজটা কিরকম? একেবারে খাঁটি কয়েদ খাটুনি নয় কি? দিনে রাতে শান্তি নেই। বিরক্তিকর যাত্রাপথে যত রাগ জমে ওঠে তার সবই এসে যাত্রীরা ঝাড়ে ডাকবাবুর ওপর। আবহাওয়াটা বিশ্রী, রাস্তা জঘন্য, কোচওয়ানটা একগুঁয়ে, ঘোড়াগুলো গেঁতো। এর সব দোষ ডাকবাবুর। তারই হতভাগ্য ঘরখানা এসে উঠে যাত্রীরা তাকেই গণ্য করছে শত্রু বলে। অনিয়ন্ত্রিত এ অতিথিদের কবল থেকে তাড়াতাড়ি রেহাই পেলে সে তার সৌভাগ্য। আর যদি ঘটনাচক্রে সে সময় ঘোড়া মজুত না থাকে, হায় ভগবান, তাহলে সে কি গালাগালি তর্জন গর্জনের পালা। বৃষ্টি হোক কাদা হোক, এ বাড়ি ও বাড়ি ছুটোছুটি করে বেড়াতে সে বাধ্য। ক্ষিপ্ত যাত্রীর চিৎকার আর ঘাড় ধাক্কা থেকে ক্ষণেকের মুক্তির জন্যে তাকে হয়তো বড়দিনের তুষারপাত আর ঝড় ঝঞ্ঝার মধ্যেই গিয়ে দাঁড়াতে হবে বাইরের খোলা বারান্দায়। হয়তো এলেন এক জেনারেল, কম্পমান ডাকবাবুকে তার শেষ দুটো ট্রয়কাও ছেড়ে দিতে হলো, অথচ ওর একটা ছিল ডাকগাড়ির জন্য রিজার্ভ করা। মৌখিক একটু ধন্যবাদ পর্যন্ত না দিয়ে জেনারেল চলে গেলেন, আর তার 5 মিনিট পরেই শোনা গেল ঘণ্টার শব্দ। সরকারি হরকরা এসে টেবিলের ওপর হুকুমনামা ফেলে দিয়ে তাজা ঘোড়ার চাহিদা জানিয়ে বসলে। এইসব ঘটনাগুলো ভালো করে ভেবে দেখলে ক্রোধের বদলে হৃদয় ভরে উঠবে অকৃত্রিম সহানুভূতিতে। তাছাড়া আরও কয়েকটা কথা বলি। 20 বছর ধরে আমি রাশিয়ার সর্বত্র ঘুরে বেরিয়েছি। প্রায় সবকটি ডাক রাস্তা আমার চেনা। কোচওয়ানদের কয়েক পুরুষের সঙ্গে আমার পরিচয়। আমি চিনি না কিংবা সংস্রবে আসেনি এমন ডাকবাবু নেই বললেই হয়। আমার এইসব সফরের সময় যেসব চমকপ্রদ অভিজ্ঞতা লাভ করেছি তা যথাসত্ত্বর প্রকাশ করার একটা আশাও আমার আছে। আপাতত এইটুকু বলি যে স্টেশনের ডাকবাবু এই সম্প্রদায়টা সম্বন্ধে সাধারণ লোকের যে ধারণা সেটা খুবই ভুল। বহু নিন্দিত এইসব ডাকবাবুরা আসলে বেশ শান্তিপ্রিয় লোক। পরোপকারী স্বভাব, বেশ মিশুকে ব্যবহার, নিজেদের মান মর্যাদা নিয়ে খুঁতখুঁতি নেই, আর টাকার খাইও খুব বেশি নয়। বেশ শিক্ষাপ্রদ এবং চিত্তাকর্ষক বহু বিষয় তাদের কথাবার্তা থেকে আহরণ করা সম্ভব। পরিব্রাজক মশাইরা অযথা এগুলি তাচ্ছিল্য করেন। আমার কথা যদি বলেন, আমি বরং সরকারি কাজে ভ্রাম্যমান কোনো ষষ্ঠ পংক্তির রাজপুরুষের ভাষণ শোনার চাইতে এদের সঙ্গে আলাপ করতে ভালোবাসি। বুঝতেই পারছেন, ডাকবাবু এই শ্রদ্ধেয় সম্প্রদায়টির মধ্যে আমার অনেক বন্ধু আছে। বলতে কি, এদের একজনের স্মৃতি আমার কাছে অতি মূল্যবান। ঘটনাচক্রে আমায় তার সংস্পর্শে আসতে হয়েছিল। তারই কথাই আমি এবার আমার দরদি পাঠকদের কাছে বলবো।
1816 সালের মে মাসে আমাকে গুরবেনিয়ে দিয়ে যেতে হয়েছিল। সে পথটা এখন লুপ্ত হয়ে গেছে। আমি তখন খুদে এক অফিসারের পদে ঢুকেছি। যেতে হয়েছিল ডাক রাস্তা দিয়েই, কিন্তু পয়সা ছিল কেবল 2টি ঘোড়ার জন্যে। ফলে ডাকবাবুরা আমায় বিশেষ সম্ভ্রম দেখাতো না। তাই আমার যা ন্যায্য প্রাপ্য বলে আমার ধারণা, তা আমাকে প্রায় আদায় করতে হতো জোর জার করে। বয়স তখন কাঁচা, স্বভাবটাও ছিল একটু রকচটা। তাই যখন আমার ত্রয়কার জন্য তৈরি রাখা ঘোড়া হঠাৎ কোন এক বড় চাকুরিয়াকে দিয়ে দেওয়া হতো, তখন এইসব ডাকবাবুদের নীচতা এবং কাপুরুষতা আমাকে খেপিয়ে তুলত। এটা গা সহা করতে আমার ততদিনই লেগেছিল যতদিন লেগেছিল লাট সাহেবের ভোজসভায় বিচক্ষণ ভৃত্যের খাদ্য পরিবেশনে আমার বাদ পড়াটা গা সহা করে নিতে। আজকাল ও দুটো ব্যাপারই আমার কাছে অতি স্বাভাবিক বলে মনে হয়। কেননা পদমর্যাদার হিসাবে যারা ছোট তারা বড়কে মানবে, এই নিয়মের বদলে যদি ধরা যাক মনন শক্তির হিসাবে যারা ছোট তারা তাদের চেয়ে বড়দের মানবে, এই নিয়ম চালু করলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? কি ভয়ানক তর্কই না শুরু হয়ে যাবে। চাকর বাকরেরাই বা কাকে পরিবেশনের সময় তোয়াজ করবে প্রথম? কিন্তু সে কথা যাক, কাহিনীতে ফিরে আসি। সেদিন বেশ গরম পড়েছিল। ডাক স্টেশনটায় পৌঁছতে তখনও 3 ভার্স্ট পথ বাকি। এমন সময় ফোঁটা ফোঁটা জল পড়তে শুরু করলো। মিনিট খানেকের মধ্যেই ঝমঝম বৃষ্টিতে ভিজে চপচপে হয়ে গেলাম। ডাক স্টেশনটায় পৌঁছে আমার প্রথম কাজ হলো যত তাড়াতাড়ি পারা যায় পোশাক বদলে ফেলা, এবং দ্বিতীয় কাজ চায়ের হুকুম করা। ডাকবাবু হাঁক দিল, এই দুনিয়া, সামোভারটায় আগুন দে তো, আর গিয়ে খানিকটা ক্রিম জোগাড় করে আন। জবাবে পার্টিশন দেওয়ালের ওপাশ থেকে বছর 14 বয়সের একটি মেয়ে বেরিয়ে এসে ছুটে গেল বাইরের বারান্দার দিকে। মেয়েটির রূপ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করলাম, ওকে, তোমার মেয়ে? বেশ অহংকারের সুরে ডাকবাবু বললে, হ্যাঁ, ভারী বুদ্ধিমতী, ভারী চটপটে, ঠিক ওর পরলোকগত মায়ের মতো। লোকটা আমার অর্ডার টুকে নিতে শুরু করলে, আর আমি তার অনাড়ম্বর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরখানার দেয়ালে টাঙানো ছবিগুলো দেখতে শুরু করলাম। ছবিগুলোতে কুপুত্রের কাহিনী বর্ণনা করা হয়েছে। প্রথম ছবিখানা দেখা যাচ্ছে একজন শ্রদ্ধাভাজন বৃদ্ধকে। মাথায় তার রাতের টুপি, গায়ে ড্রেসিং গাউন। একটি অস্থিরমতি যুবককে তিনি বিদায় দিচ্ছেন। যুবকটি তাড়াহুড়ো করে তার কাছ থেকে আশীর্বাদ আর একটি টাকার থলি গ্রহণ করছে। পরের ছবিতে খুব জাজ্জল্যমান করে ফুটিয়ে তোলা হয়েছে যুবকটির স্খলিত চরিত্রের কথা। পান ভোজনের টেবিলের সামনে সে বসে আছে, আর তার চারিপাশে ঘিরে আছে কপট বন্ধু ও লজ্জাহীনা নারীর দল। এরপরে রয়েছে যুবকটির সর্বনাশ ঘটার ছবি। পরনে ছেঁড়া ছেঁড়া পোশাক, মাথায় তেকোনা টুপি, শুয়োর চড়াচ্ছে, আর এই শুয়োরের খাদ্যই ভাগ করে খাচ্ছে। মুখে তার গভীর বিষাদ ও অনুশোচনার ছাপ। শেষ ছবিখানে দেখা যাচ্ছে সে বাপের কাছে ফিরে এসেছে। সহৃদয় বৃদ্ধ মানুষটির মাথায় এবারেও সে রাতের টুপি, গায়ে ড্রেসিং গাউন। তিনি ছুটে এসছেন তাকে গ্রহণ করতে। কুপুত্র তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসেছে। পেছনে দেখা যাচ্ছে বাবুর্চি একটি মোটা সোটা গোবৎস জবাই করছে, আর যুবকটির বড় ভাই চাকর বাকরদের জিজ্ঞেস করছে ধুমধামের কারণটা কি। প্রত্যেকটি ছবির নিচে জুৎসই করা সব জার্মান ছড়াও বেশ পাঠ করা গেল। এ সবটাই আমার এখনো স্পষ্ট মনে আছে। মনে আছে সেই ফুল ভর্তি ভাঁটটা, রংচঙে পর্দা ঢাকা বিছানাটা, আমার চারপাশে যত কিছু জিনিস ছিল সব। গৃহকর্তাটির মূর্তি এখন আমার চোখে ভাসছে। স্বাস্থ্যবান, ফুর্তিবাজ, বছর 50 বয়স, গায়ে একটা লম্বা সবুজ জোব্বা, তাতে বিবর্ণ ফিতে লটকানো 3টি মেডেল। আমার আগের কোচোয়ানকে পাওনা মিটিয়ে দিতে না দিতেই দুনিয়া ফিরে এলো তার সামোভার নিয়ে। কিশোর এই লাস্যময়ীর বুঝতে দেরি হয়নি আমার মনে সে কি রকম ছাপ ফেলেছে। আমাকে দেখে সে তার বড় বড় নীল চোখ দুটো নামিয়ে নিলে। তার সঙ্গে কথা কইতে শুরু করলাম আমি। সে একটুও সংকোচ না করে জবাব দিয়ে গেল সংসার অভিজ্ঞা মেয়ের মতো।
দুনিয়ার বাপের দিকে আমি এক গ্লাস মদের পাঞ্চ এগিয়ে দিলাম, দুনিয়ার জন্য এগিয়ে দিলাম এক কাপ চা। তারপর তিনজনে কথা কইতে শুরু করলাম, যেন কত কাল থেকে আমাদের জানাশোনা। অনেক আগেই ঘোড়া তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু ডাকবাবু আর তার মেয়েটিকে ছেড়ে আসতে মন চাইছিল না। তবু একসময় উঠতে হলো। বাপ শুভযাত্রা কামনা করলে মেয়ে আমাকে গাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিতে এলো। বারান্দায় এসে আমি একটু দাঁড়ালাম, চুমু খাওয়ার অনুমতি চাইলাম। দুনিয়া আপত্তি করল না। যেদিন থেকে নেমেছে এই পথে, সেদিন থেকে অনেক চুম্বনে আমি পেয়েছি, কিন্তু তার কোনোটার স্মৃতি এমন দীর্ঘ, এমন মধুর হয়ে থাকেনি। বেশ কয়েক বছর কেটে গেছে। ঘটনাচক্রে আবার আমাকে সেই একই পথ দিয়ে সেই একই সব জায়গায় যেতে হয়েছিল। বুড়ো ডাকবাবুর মেয়েটির কথা আমার মনে ছিল, তাকে আবার দেখা যাবে এই কল্পনায় খুশি হয়ে উঠেছিল মনটা। কিন্তু মনে হলো হয়তো বুড়ো ডাকবাবুর জায়গায় এখন অন্য কেউ এসেছে। ইতিমধ্যে দুনিয়ারও বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই। ওদের কেউ একজন হয়তোবা বেঁচেই নেই, এ কথাটাও আমার মনে উঁকি দিয়ে গেল। আর ডাক স্টেশনের দিকে যত এগোতে লাগলাম, ততই নানা আশঙ্কায় মন হয়ে উঠেছিল বিষণ্ণ। ঘোড়াগুলো এসে ডাক বাড়িটার সামনে দাঁড়ালো। ঘরের ভেতর ঢুকতেই নজরে পড়ল সেই কুপুত্রের কাহিনী বর্ণনা করা ছবিগুলো। টেবিল আর বিছানাটা সেই পুরনো জায়গাটিতেই আছে, কিন্তু জানলায় এবার আর কোনো ফুল দেখা গেল না। ঘরের সব কিছুতেই কেমন একটা জীর্ণতা আর অবহেলার ছাপ। ডাকবাবু একটি ভেড়ার চামড়ার কোট গায়ে ঘুমিয়েছিল। আমার আগমনে ঘুম ভেঙে উঠে বসল। হ্যাঁ, সিমিয়ন ফেরিনি বটে, কিন্তু কি ভয়ানক বুড়িয়ে গেছে লোকটা। ও যখন আমার অর্ডার নকল করে নিচ্ছিল, তখন ওর পাকা চুল, না কামানো গালের ওপর গভীর ভাঁজ আর কুঁজো হয়ে আসা পিঠের দিকে তাকিয়ে আমি অবাক না হয়ে পারলাম না। অমন হৃষ্টপুষ্ট একটা মানুষ এই 3-4 বছরেই এমন জরাজীর্ণ বৃদ্ধ হয়ে গেল কি করে? আমায় চিনতে পারছো না? আমি বললাম। আমরা পুরনো আলাপি। ও বিমর্ষভাবে বললে, তা খুবই সম্ভব, রাস্তাটা বড়, অনেক যাত্রী এখানে আসে। তা তোমার দুনিয়া ভালো আছে তো? বুড়ো মানুষটি ভ্রুকুটি করলে, বললে, ভগবান জানেন। ওর বিয়ে হয়ে গেছে তাহলে? বুড়ো লোকটা এমন ভাব দেখালো যেন আমার কথা সে শুনতে পায়নি। বিড়বিড় করে আমার অর্ডারখানা পড়ে যেতে লাগলো। সুতরাং প্রশ্ন করা বন্ধ রেখে কেটলিটা চাপাতে হুকুম দেওয়া গেল। কৌতূহল আমায় খোঁচা মারছিল। আশা করলাম এক গ্লাস পাঞ্চ দিয়ে আমার পুরনো বন্ধুর মুখ খোলা যাবে। আশাটা ভুল হয়নি। এগিয়ে দেওয়া গ্লাসটাতে বুড়োর আপত্তি হলো না। দেখা গেল রাম টানতে টানতে ওর বিমর্ষ ভাবটা কেটে যাচ্ছে। দ্বিতীয় ক্লাসের শেষে সে কথা কইতে শুরু করলে। আমি কে তা চিনতে পারলে, অন্তত চিনতে পারার ভান করলে। অতঃপর তার কাছ থেকে যে কাহিনীটা শোনা গেল, তার যুগপথ আমায় ভয়ানক রকমের আকৃষ্ট ও বিচলিত করে তুলেছিল। তাহলে আমার দুনিয়াকে আপনি চিনতেন? কেই বা তাকে না চিনত? দুনিয়া, দুনিয়া রে, কি মেয়ে না সে ছিল। এখানে যেই এসেছে সেই ওর তারিফ করেছে, কেউ নিন্দে করেনি। জমিদার গিন্নির ওকে কত উপহারই না দিয়েছে, কেউ একটা রুমাল, কেউ একজোড়া দুল। জমিদার বাবুরা এলে খাবার দাবারের অজুহাত ইচ্ছে করে দেরি করত। আসলে ওকে আরো কিছুক্ষণ দেখতে চাইতো। যতই রাগ হোক না কেন, ওকে দেখা মাত্র রাগ জল হয়ে যেত। আমার সঙ্গে তারা কথা শুরু করতো ভদ্রভাবে। বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু হরকড়ার সরকারি পিয়নরা পর্যন্ত আধ ঘন্টা খানে কথা কয়ে যেত ওর সঙ্গে। ওর দৌলতেই সংসার চলতো। এটা পরিষ্কার করা, ওটা রান্না করা, সবই পরিপাটি। আর আমি এই বুড়ো বেকুব, দেখে আমার আর আশ মিটত না, আনন্দ আমার আর ধরত না। দুনিয়াকে ভালোবাসেনি তা তো নয়, ওকে মাথায় করে রাখতে চাইনি তা তো নয়। জীবনে ওর দুঃখ কষ্ট তো কিছু ছিল না, কিন্তু ভগবানের পায়ে মাথা করে কি আর কেউ সর্বনাশ ঠেকাতে পেরেছে? কপাল খণ্ডাবে কে? এই বলে ডাকবাবু সর্বনাশের বিশদ বিবরণ আমায় শোনালে।
3 বছর আগে এক শীতের সন্ধ্যায় ডাকবাবু নতুন একটা খাতার ওপর রুল টানছে, আর তার মেয়ে পার্টিশনের পেছনে বসে বসে নিজের জন্যে একটা পোশাক সেলাই করছে। এমন সময় একটি ট্রাক এসে থামল। একজন যাত্রী ঢুকলো ঘরে। মাথায় তার একটা চেকের সিও টুপি, গায়ে একটা মিলিটারি গ্রেট কোট আর মোটা মাফলার। ঢুকেই সে ঘোড়ার তলব করলে। ঘোড়া তখন সব বেরিয়ে গিয়েছিল, কিন্তু তা শুনে যাত্রীটি তার গলার পর্দা চড়ালে, উঁচু করলে হাতের চাবুক। এরকম ঘটনা দেখতে দুনিয়া অভ্যস্ত ছিল। ঠিক সেই মুহূর্তে পার্টিশনের পেছন থেকে ছুটে এসে সে মোলায়েমভাবে জিজ্ঞেস করলে উনি কিছু খাবেন কিনা। দুনিয়ার উদয়ে সচরাচর যা ঘটে এবারও তাই ঘটল। যাত্রীটির রাগ পড়ে গেল। ঘোড়া না ফেরা পর্যন্ত সে অপেক্ষা করতে রাজি হয়ে রাতের খাবারের ফরমাস দিলে। ভেজা খসখসে ফায়ারের টুপিটা খুললে, মাফলারটা খসালে আর গ্রেট কোটটা ছুঁড়ে ফেললে। দেখা গেল লোকটা ছিমছাম চেহারার একজন তরুণ ঘোড়সাওয়ার অফিসার। মুখে তার ছোট কালো একটা মোচ। ডাকবাবুর সংসারে সে বেশ জমে বসল। ডাকবাবু আর তার মেয়ের সঙ্গে খোশ গল্প শুরু করে দিলে। রাতের খাবার দেওয়া হলো। ইতিমধ্যে ঘোড়াও এসে গিয়েছিল। ডাকবাবু হুকুম দিলে ঘোড়াগুলোকে দানা পানি দেওয়ারও দরকার নেই, এক্ষুনি তাদের ওই যাত্রীটির স্লেজের সাথে জুড়ে দিতে হবে। ঘরে ফিরে কিন্তু দেখা গেল যুবকটি প্রায় অচৈতন্য অবস্থায় বেঞ্চের ওপর পড়ে আছে। লোকটার নাকি অসুস্থ বোধ হচ্ছে, মাথা ধরেছে। সফর করার মতো অবস্থা নয়। কি আর করা যায়? ডাকবাবু তার নিজের বিছানাটি ওর জন্য ছেড়ে দিলে। ঠিক হলো, রোগী যদি সকালের মধ্যে ভালো হয়ে না ওঠে তাহলে শহর থেকে বৈদ্য ডেকে আনতে হবে। পরের দিন ঘোড়সাওয়ারটির অবস্থা আরও কাহিল হয়ে দাঁড়ালো। ওর চাকর গেল ঘোড়া চেপে কাছের শহরটায় বৈদ্য ডেকে আনতে। ভিনিগারে রুমাল ভিজিয়ে দুনিয়া তার কপালে জলপটি দিয়ে বিছানার পাশে গিয়ে বসল সেলাই নিয়ে। ডাকবাবু সামনে থাকলে রোগী শুধু উহ আহ করত, একটা কথাও প্রায় বলতে পারতো না। যদিও কাপ দুয়ে কফি সে খেলে ঠিকই, আর গোঙাতে গোঙাতেই ফরমাস দিলে ডিনারের। দুনিয়া তার পাশ থেকে কখনো নড়ত না। মিনিটে মিনিটে লোকটার তেষ্টা পেত, আর দুনিয়া তার জন্যে নিজের হাতে তৈরি করা এক মগ লেমনেড এনে দিত। রোগী তা দিয়ে ঠোঁট ভিজিয়ে মগ ফেরত দেবার সময় প্রত্যেকবারেই দুনিয়ার হাতটা নিজের দুর্বল মুঠিতে ধরে চাপ দিয়ে তার কৃতজ্ঞতা বোঝাত। বৈদ্য এলেন ডিনারের সময়। তিনি রোগীর নাড়ি দেখলেন, রোগীর সঙ্গে কথা কইলেন জার্মান ভাষায়, তারপর রুশ ভাষায় জানালেন যে এখন রোগীর প্রয়োজন শুধু বিশ্রামের। দিন দুয়েকের মধ্যেই সে সফর করার মতো অবস্থায় ফিরে আসবে। ঘোড়সওয়ারটি তাকে ভিজিট বাবদ 25 রুবল শোধ দিয়ে ডিনারে নেমন্তন্ন করলে। বৈদ্য নিমন্ত্রণ গ্রহণ করতে আপত্তি করলেন না। তারপর দুজনে মিলে খেলো পেট পুরে, এক বোতল মদ নিঃশেষ করলে আর বিদায় নিলে অতি বন্ধুর মতো। আবার একদিন কাটল। ঘোড়সাওয়ারটি পুরোপুরি ভালো হয়ে উঠল। ভারী খুশি দেখা গেল তাকে। অনবরত রহস্য তামাশা করলে, কখনো দুনিয়ার সঙ্গে, কখনো ডাকবাবুর সঙ্গে। শীষ দিয়ে গান গাইলে, অন্য যাত্রীদের সঙ্গে গল্প জমালে, লেজারে যাত্রীদের অর্ডার সব নিজেই টুকে রাখলে। লোকটাকে শেষ পর্যন্ত ভালো মানুষ ডাকবাবুর এতই পছন্দ হয়ে গেল যে তৃতীয় দিন সকালে এই অমায়িক অতিথিটাকে বিদায় দিতে কষ্ট হলো তার। দিনটা ছিল রবিবার। দুনিয়া গির্জায় যাবার জন্য তৈরি হয়েছিল। ঘোড়সাওয়ারটির স্লেজটিকে ঠিক করে রাখা হয়েছে। তার থাকা খাওয়ার বাবদ লোকটা ডাকবাবুকে ঢালাওভাবে বকশিস করে বিদায় নিলে। দুনিয়ার কাছেও সে বিদায় নিলে। প্রস্তাব করলে যাবার পথে দুনিয়াকে সে গির্জায় পৌঁছে দিয়ে যাবে, কারণ গির্জাটা ছিল গাঁয়ের শেষ প্রান্তে। মনে হলো দুনিয়া একটু বিব্রত বোধ করছে, কিন্তু বাপ বললে, বয় কি, হুজুর তো আর নেকড়ে নন, খেয়ে ফেলবেন না, তা গাড়ি করেই যা না গির্জায়। দুনিয়া স্লেজে উঠে লোকটার ঠিক পাশেই বসলো। চাকরটি লাফিয়ে উঠল বক্স সিটে। কোচন শীষ দিলে, ঘোড়া ছুটল কদমে। বেচারি ডাকবাবু কখনো ভেবে পায়নি কি করে সে তার দুনিয়াকে ও লোকটার সঙ্গে যেতে দিল, কি করে অমন অন্ধ হয়ে গিয়েছিল সে, কি করে অমন বুদ্ধি ভ্রংশ হয়েছিল তার। আধ ঘন্টাও কাটেনি, ডাকবাবুর বুকটা টনটন করতে শুরু করলো। এমনই দুশ্চিন্তা পেয়ে বসলো তাকে যে সে আর থাকতে পারল না। দুনিয়ার খোঁজ করতে গেল গির্জায়।
গির্জার কাছে পৌঁছতে দেখা গেল লোকজন সব বেরিয়ে আসছে, কিন্তু গির্জার দাওয়ায় বা আঙিনায় কোথাও দুনিয়ার দেখা পাওয়া গেল না। গির্জার ভেতরেও সে ঢুকল হন্তদন্ত হয়ে। পুরোহিত বেদি ছেড়ে চলে গেছে, সেক্সটান মোমবাতিগুলো নিভিয়ে দিতে শুরু করেছে। শুধু এক কোণে দুটি বুড়ির তখনও প্রার্থনা শেষ হয়নি, কিন্তু কিন্তু দুনিয়া নেই কোথাও। অভাগা বাপ শেষ পর্যন্ত সেক্সটনকে জিজ্ঞেস করলে দুনিয়া প্রার্থনা এসেছিল কিনা। সেক্সটন জানালে সে আসেনি। ডাকবাবু যখন বাড়ি ফিরল তখন তাকে জ্যান্ত মানুষ বলে আর চেনা যায় না। তার শেষ আশা তখন এই দুনিয়া হয়তো তার এক কৈশোরের লঘুচিত্রকর পরের ডাকঘাটি পর্যন্ত উজিয়ে গিয়ে থাকবে। সেখানে তার ধর্মমা আছেন। যে গাড়িখানা দেয়া হয়েছিল সেটা ফিরে না আসা পর্যন্ত ডাকবাবুকে দারুণ যন্ত্রণা নিয়ে অপেক্ষা করতে হলো। সারাদিন কেটে গেল, কোচন ফিরল না। অবশেষে রাতের দিকে সে ফিরল একা এবং একটু মত্ত অবস্থায়। যে সংবাদ সে দিলে তা মারাত্মক। পরের ডাকঘাটি থেকে দুনিয়া লোকটার সঙ্গে কোথায় চলে গিয়েছে। বুড়ো মানুষটা এই দুর্বিপাক সইতে পারল না। সেই রাতেই সে বিছানা নিলে, সেই বিছানা যাতে ঠিক আগের দিন তরুণ প্রতারকটি শুয়েছিল। সব ব্যাপারটা মনে মনে খতিয়ে দেখে ডাকবাবুর এখন মনে হলো অসুখের ঘটনাটা ছিল ভান। বেচারির জ্বর বাড়তে লাগলো হু হু করে, তাই তাকে শহরে নিয়ে যাওয়া হলো। অন্য একজন ডাকবাবু তার জায়গায় বহাল হলো সাময়িকভাবে। যে বৈদ্যটি সে ঘোর সাওয়ারটিকে দেখেছিলেন তিনি ডাকবাবুরও চিকিৎসা করলেন। তাঁর কাছ থেকে সন্দেহাতীতভাবে জানা গেল যে লোকটা নাকি বেশ সুস্থই ছিল। তখনই নাকি বৈদ্যটি তার বদ মতলব টের পেয়েছিলেন, কিন্তু ঘোর সাওয়ারটির চাবুকের ভয়ে কাউকে কিছু বলেননি। জার্মানটা সত্যি কথাই বলুক কিংবা নিতান্তই তার দূরদৃষ্টির বড়াই করেই থাকুক, তাতে বেচারা রোগীর কোনো সান্ত্বনাই ছিল না। অসুখ সারা মাত্রই সে শহরের ডাক কর্তৃপক্ষের কাছে 2 মাসের ছুটির দরখাস্ত করলে এবং কাউকে কিছু না বলে মেয়ের খোঁজে বেরিয়ে পড়ল পায়ে হেঁটে। লেজার থেকে সে দেখে নিয়েছিল ক্যাপ্টেন মিনস্কির গন্তব্য ছিল স্মলেন্স্ক থেকে পিটার্সবুর্গ। যে কোচওয়ান তাদের গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল সে বললে দুনিয়া নাকি সারা রাস্তা কেঁদেছে। যদিও দেখে মনে হচ্ছিল সে নিজের ইচ্ছেতেই গিয়েছে। ভাবল আমার হারিয়ে যাওয়া মেষ শাবকটিকে হয়তো ফিরিয়েই আনব। এই আশায় ডাকবাবু এসে পৌঁছল পিটার্সবুর্গে। সেখানে সে উঠল ইসমাইল রেজিমেন্টে, অবসরপ্রাপ্ত এক নন কমিশনড অফিসারের ঘরে। সামরিক সার্ভিসের সময় এই লোকটি ছিল তারই এক সহযোদ্ধা। সেখান থেকে সে তার সন্ধান শুরু করলে। শিগগিরই খোঁজ পাওয়া গেল যে ক্যাপ্টেন মিনস্কি পিটার্সবুর্গেই আছে। দেমতব পান্থনিবাসে নাকি তার আস্তানা। ডাকবাবু ঠিক করলে তার ওখানে গিয়ে হাজির হবে। অতি প্রত্যুষে সে মিনস্কির সদর ঘরে এসে সেপাই চাকরকে অনুরোধ করলে হুজুরকে যেন সে খবর দিয়ে বলে যে একজন বৃদ্ধ সৈনিক তার সঙ্গে দেখা করতে চাইছে। একটা সওয়ারি বুট খোঁটায় লাগিয়ে চাকরটা সেটাকে পরিষ্কার করছিল। সে বললে কর্তা ঘুমোচ্ছেন, 11টার আগে তিনি কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। ডাকবাবু তখন চলে গেলেও ফিরে এলো ঠিক নির্দিষ্ট সময়। গায়ে একটা ড্রেসিং গাউন, মাথায় একটা লাল ফেজ। মিনস্কি নিজেই তার সঙ্গে দেখা করলে। বললে কি চাই ভাই তোমার? বুড়োর বুকের ভেতরটা তখন টকবক করছে, চোখ ছাপিয়ে জল আসছে। কাঁপা কাঁপা গলায় সে শুধু বললে হুজুর, ভগবানের দোহাই হুজুর দয়া করুন। মিনস্কি তার দিকে একবার ক্ষিপ্র দৃষ্টিপাত করে লাল হয়ে উঠল। তারপর তাকে হাতে ধরে নিজের আপিস ঘরে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলে। বুড়ো বলে চলল হুজুর, কথায় বলে একবারের পতন চিরকালের পতন। তবু অন্তত আমার বেচারি দুনিয়াকে ফিরিয়ে দিন। তাকে নিয়ে আপনার যা আনন্দ করার তা তো করেছেন, মিছিমিছি তাকে আর মারবেন না। যুবা পুরুষটি ভয়ানক থতমত খেয়ে বললে যা ঘটেছে তার তো ফেরানো যাবে না। তোমার প্রতি আমি অবিচার করেছি, আমায় ক্ষমা করো। তবে ভেবো না যে দুনিয়াকে ফেলে পালাবো, ও সুখী হবে। তোমায় শপথ করে বলছি, তাকে নিয়ে তুমি কি করবে? আমায় সে ভালোবাসে, তার আগের জীবনের সঙ্গে সে আর খাপ খাবে না। যা ঘটে গেছে তা ভুলতে তুমিও পারবে না, সেও পারবে না। তারপর ডাকবাবুর আস্তিনের মধ্যে কি একটা গুঁজে দিয়ে সে দরজা খুলে দিলে।
ডাকবাবু ঠাহরও করতে পারলে না কখন সে আবার রাস্তায় এসে দাঁড়িয়েছে। বহুক্ষণ সে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। শেষ পর্যন্ত খেয়াল হলো আস্তিনের মধ্যে কি একগোছা কাগজ রয়েছে। জিনিসটা বার করতে দেখা গেল 50 রুবলের কয়েকটা দলা মচড়া নোট। চোখ ছাপিয়ে আবার তার কান্না এলো, ক্রোধের কান্না। নোটগুলো একটা দলা পাকিয়ে সে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। তারপর জুতোর গোড়ালি দিয়ে মারিয়ে মারিয়ে চলে গেল সে। কয়েক পা যাবার পর দাঁড়িয়ে পড়ে আবার কি ভাবল, তারপর ফিরে এলো। কিন্তু কিন্তু নোটগুলো তখন আর সেখানে নেই। বেশ সাজগোজ করা একটি যুবক ওকে দেখে ছুটে গেল একটা ছ্যাঁকড়া গাড়ির দিকে এবং চটপট বসে হুকুম দিলে, চালাও। তাকে অনুসরণ করার কোনো চেষ্টায় ডাকবাবু আর করলে না। ঠিক করলো ডাক স্টেশনে ফিরে যাবে, কিন্তু তার আগে মাত্র একবারের জন্য হলেও অভাগা দুনিয়াকে একবার দেখে যেতে হবে। সেই উদ্দেশ্যে দিন 2 পরে সে আবার গেল মিন্স্কির কোয়ার্টারে। কিন্তু সেপাই চাকরটা কড়া গলায় জানিয়ে দিলে তার মনিব কারোর সঙ্গে দেখা করবে না। তারপর ঘাড় ধরে তাকে হলের বাইরে ঠেলে দিয়ে মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। দাঁড়িয়ে থেকে তারপর ফিরে গেল ডাকবাবু। সেদিনই সন্ধ্যায় সে দিন গির্জায় সাধারণ প্রার্থনার পর লিথেইনায়া স্ট্রিট ধরে ফিরছিল। এমন সময় একটা দামি গাড়ি তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ডাকবাবুর নজর পড়ল তাতে মিন্স্কি বসে আছে। গাড়িটা 3 তলা একটা বাড়ির সামনে দরজার মুখোমুখি গিয়ে দাঁড়ালো, আর মিন্স্কি লাফ দিয়ে নামলো বাড়িটার বারান্দায়। একটা আশা ঝলক দিয়ে গেল ডাকবাবুর মনে। ফিরে এসে সে কোচওয়ানকে জিজ্ঞেস করলে, কার গাড়ি ভাই এটা? মিন্স্কির নয় কি? কোচওয়ান বললে, তারই বটে। কেন? ব্যাপার হয়েছে কি, তোমার মনিব আমায় বলেছিলেন তার দুনিয়ার কাছে একটা চিঠি পৌঁছে দিতে, কিন্তু এই দুনিয়া কোথায় থাকে সেই ঠিকানাটা ভুলে গেছি। সে কি? সে তো এখানেই থাকে, ওই দোতলায়। কিন্তু চিঠি পৌঁছতে ভাই তোমার বড় দেরি হয়ে গেছে। মিন্স্কি নিজেই এসে হাজির হয়ে গিয়েছেন যে। ডাকবাবুর বুকের মধ্যে দুর্বোধ একটা আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। দরকার নেই আর, পাটটা মিলিয়ে দিলে সেজন্য ধন্যবাদ। তবে আমার যা কাজটা করি। এই বলে সে সিঁড়ি ভাঙতে শুরু করলে। দরজা বন্ধ ছিল। ঘন্টা দিয়ে সে ডাকলে। প্রতীক্ষার যন্ত্রণায় কয়েক সেকেন্ড তার কাটল। অবশেষে দরজায় চাবি ঘোরানোর শব্দ পাওয়া গেল। দরজা খুলল। সে জিজ্ঞেস করলে, আভডোতিয়া সিমিওনোভনা কি এখানেই থাকেন? অল্প বয়সী ঝিটি উত্তর দিলে, হ্যাঁ থাকেন, কি দরকার? কোনো কথার জবাব না দিয়ে ডাকবাবু ততক্ষণে ঢুকে পড়েছে হলের ভেতরে। ঝি পেছন থেকে হাঁক দিলে, না না, ভেতরে যাওয়া চলবে না। আবুদত্তিয়ার সিমিওনোভনের কাছে এখন অতিথি। কিন্তু ডাকবাবু কোনো ভ্রুক্ষেপ না করে এগিয়েই গেল। প্রথম যে 2টি ঘর পড়ল তা অন্ধকার, কিন্তু তৃতীয় ঘরখানায় আলো জ্বলছে। খোলা দরজাটার কাছে এসে সে থমকে দাঁড়ালো। অতি সুসজ্জিত ঘরখানার ভেতরে মিন্স্কি গভীর কি একটা চিন্তায় মগ্ন। দুনিয়া তার চেয়ারের হাতলে বসে আছে, ঠিক ইংরেজি কায়দা ট্যারচাভাবে ঘোড়ায় চাপার ভঙ্গিতে। সাজসজ্জায় তার ফ্যাশনের বেশ ঘটা। মিন্স্কির দিকে সে চেয়ে আছে স্নেহকোমল দৃষ্টিতে, আর তার কোঁকড়ানো কালো চুলের গুচ্ছ নিয়ে জড়াচ্ছে তার জড়ো আঙুলে। বেচারি ডাকবাবু। মেয়েকে তার এত রূপসী সে আর কখনো দেখেনি। মুগ্ধের মতো সে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। মুখ না তুলে জিজ্ঞেস করলো দুনিয়া, কে ওখানে? ডাকবাবু চুপ করে রইল। জবাব না পেয়ে দুনিয়া মুখ তুলে তাকালে, আর তারপর চিৎকার করে লুটিয়ে পড়ল কার্পেটের ওপর। ভয় পেয়ে মিন্স্কি দুনিয়াকে ধরে তোলার জন্য যেতে গিয়ে হঠাৎ দেখল দরজায় বুড়ো ডাকবাবু দাঁড়িয়ে আছে। দুনিয়াকে ফেলে রেখে সে রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল তার দিকে। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলে, কি চাও তুমি? ডাকাতের মতো আমার পিছু নিয়েছ কেন বলো তো? নাকি খুন টুন করার ইচ্ছে? বেরো এখনই। তারপর সজোরে বুড়োর কোটের কলার ধরে টানতে টানতে সে তাকে সিঁড়ির দিকে ঠেলে দিলে। বুড়ো মানুষটা তার ডেরায় ফিরে এলো। বন্ধুটি পরামর্শ দিলে নালিশ করতে। ডাকবাবু কি ভাবল খানিক, তারপর হাত নেড়ে ঠিক করলে কিছুই সে করবে না। 2 দিন পরে পিটার্সবুর্গ ছেড়ে সে ফিরে এলো তার ডাক স্টেশনে। এসে বসল তার সেই পুরনো কাজেই।
গল্প শেষ করে ডাকবাবু বললে, সেদিন থেকে আজ প্রায় 3 বছর দুনিয়া আমার কাছ ছাড়া, খবর নেই, সংবাদ নেই। ভগবান জানেন মেয়েটা এখনো বেঁচে আছে কি নেই, কি না ঘটতে পারে। পথ চলতি লম্ফট মেয়ে ফুসলিয়ে নিয়ে দিন কয়েক রেখে ভাগিয়ে দিলে এমন ঘটনাই প্রথম ঘটল তা তো নয়, এই শেষও নয়। পিটার্সবুর্গে এরকম কাঁচা বয়সের বেকুব মেয়ে কত। আজ হয়তো তারা সাটিন আর মখমলে সাজগোজ করছে, কাল দেখবেন চৌমাথার মোড়ে ঝাড়ু দিচ্ছে সর্বশান্ত কাঙাল ভিখিরিদের সঙ্গে। যখন মাঝে মাঝে মনে হয় কে জানে আমার দুনিয়া হয়তো এই অবস্থায় গিয়ে পড়বে, তখন ইচ্ছে না থাকলেও পাপ চিন্তাই মনে আসে। ভাবি কবরেই যাক মেয়েটা। এই হলো আমার বন্ধু বুড়ো ডাকবাবুর কাহিনী। সে কাহিনী বলতে গিয়ে বারবার তাকে থামতে হয়েছে চোখের জলে। দমিত্রিয়েভের সে অপরূপ ব্যালাডের জেদি তেরেন্তিচের মতো সে চোখের জল সে কোটের প্রান্ত দিয়ে বারবার যেভাবে মুছে নিচ্ছিল তা দেখবার মতো। এই চোখের জলের আংশিক একটা কারণ অবশ্যই আমার দেওয়া সে পাঞ্চ। কাহিনী বলতে বলতে সে 5 গ্লাস টেনেছিল, কিন্তু সে যাই হোক তার কান্না আমায় খুবই স্পর্শ করে। তার কাছ থেকে বিদায় নেবার পর অনেক দিন পর্যন্ত বুড়ো ডাকবাবুর কথা আমি ভুলতে পারিনি। অনেক দিন ধরেই মনে হয়েছে হতভাগিনী দুনিয়ার কথা। কিছুদিন আগে শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় এই পুরনো বন্ধুর কথা আবার মনে পড়েছিল। খবর পেলাম যে ডাক স্টেশনটা সে একচ্ছত্র ছিল সেটা আর নেই। বুড়ো ডাকবাবু কি এখনো বেঁচে আছে? এই প্রশ্নের কেউ সন্তোষজনক কোনো জবাব দিতে পারল না। ইচ্ছে হলো একবার আগের সেই সব পরিচিত জায়গাগুলো দেখে আসি। ঘোড়া ভাড়া নিয়ে গায়ের দিকে গাড়ি হাঁকালাম। তখন শরৎকাল, ধূসর রঙের মেঘে আকাশ ছাওয়া। ফসল কাটা ক্ষেত থেকে হিমেল বাতাস বইছে, লাল হলুদ ঝরা পাতা উড়িয়ে আনছে সঙ্গে করে। সূর্য ডোবার ঠিক আগেই গাঁখানে এসে পৌঁছলাম এবং ডাকঘরের সামনে থামলাম। মোটামতো একটা মাগি এসে দাঁড়ালো বারান্দায়। একদিন এখানেই আমার চুমু খেয়েছিল হতভাগিনী দুনিয়া। আমার প্রশ্নের জবাবে মেয়েটি জানালো যে বুড়ো ডাকবাবু বছরখানেক আগে মারা গেছে। তার বাড়িতে এখন থাকে একজন শুঁড়ি। মেয়েটি আসলে সে শুঁড়িরই বউ। আমার এতখানি আশা আর তার জন্য 7 রুবেল খরচায় সার হলো দেখে আফসোস হচ্ছিল। শুঁড়ি বউকে জিজ্ঞেস করলাম, মারা গেল, কি হয়েছিল? মদ খেয়ে গেছেন বাবু। কোথায় তাকে কবর দেওয়া হয়েছে? গায়ের ঠিক শেষে বোর বউয়ের পাশে। আমায় কেউ তার কবরে একবার নিয়ে যেতে পারে? তা কেন পারবে না? এই ভানকা, বিড়াল নিয়ে খুব হয়েছে, এই ভদ্রলোকটাকে একটু কবরখানায় নিয়ে যা, গিয়ে ডাকবাবুর কবরখানা দেখিয়ে দিবি। ছেঁড়া খোঁড়া জামা পরা, বাদামি চুল, এক চোখ কানা একটা ছেলে ছুটে এসে চটপট পথ দেখিয়ে নিয়ে গেল গাঁয়ের শেষ প্রান্তে। যেতে যেতে জিজ্ঞেস করলাম, তুমি ডাকবাবুকে চিনতে? ও মা, চিনব না কেন? ওই তো আমায় বাঁশি বানাতে শিখিয়েছিল। যেই সে সুড়িখানা থেকে বেরোতো, ভগবান তার আত্মার মঙ্গল করুন, অমনি আমরা তার পেছনে ছুটতাম। দাদু, ও দাদু, বাদাম দাদু। আমাদের সকলকে সে বাদাম বিলোতো। আমাদের সঙ্গে ভারী ভাব ছিল তার। আচ্ছা, যাত্রীরা তার খোঁজখবর করে এখনো? আজকাল যাত্রী তো আর বিশেষ আসে না। হাকিম টাকিম মাঝে মধ্যে আসে, কিন্তু মরা লোকদের নিয়ে তাদের কোনো গরজ নেই। তবে এই বছর গরমকালে একজন ভদ্রমহিলা এসেছিলেন। তিনি বুড়ো ডাকবাবুর কথা জিজ্ঞেস করছিলেন, তার কবর দেখতেও এসেছিলেন। কৌতূহল হলো, জিজ্ঞেস করলাম, কীরকম মহিলা? ভারী সুন্দর দেখতে। 6 ঘোড়ার এক গাড়িতে উনি এসেছিলেন, সঙ্গে 3টে বাচ্চা, একজন আয়া আর একটা কালো বাঁটকুল কুকুর। যেই শুনলে বুড়ো ডাকবাবু মরে গেছে অমনি কি তার কান্না। ছেলে মেয়েদের বললেন, তোরা চুপ করে একটু বসে থাক, আমি কবরখানায় যাব। পথ দেখিয়ে নিয়ে যাবার ডাক পড়েছিল আমার, কিন্তু উনি বললেন, পথ আমি চিনি। ভারী দরাজ মেয়ে, আমায় 5 কোপেকের চাঁদি শিক্ষা দিয়েছিলেন একটা। কবরখানায় পৌঁছানো গেল। ন্যাড়া একটা জায়গা, কোথাও এতটুকু বেড়া নেই। এখানে ওখানে কাঠের ক্রুশ, গাছের কোনো চাঁদোয়াও নেই তাদের ওপর। এমন বিষণ্ণ একটা কবরখানা আমি জীবনে কখনো দেখিনি।
ছেলেটা একটা বালির ঢিবির ওপর লাফিয়ে উঠে বললে, এই হলো পুরো ডাকবাবুর কবর। ঢিবিটার উপর পেতলের মূর্তি লটকানো কালো একটি ক্রুশ পুঁতে রাখা হয়েছে। আচ্ছা, এইখানে এসেছিলেন মহিলাটি? হ্যাঁ, এসেছিলেন। আমি দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এসে লুটিয়ে পড়লেন এখানে, পড়ে রইলেন অনেকক্ষণ। তারপর মহিলাটি গায়ে ফিরে এসে পাদ্রিকে ডেকে পাঠান, টাকা পয়সা দেন তাকে, আর আমাকে দেন 5 কোপেকের একটা চাঁদি সিক্কা। ভারী দিলদরিয়া মহিলা। আমিও ছোড়াটাকে একটা 5 কোপেকি সিক্কা দিলাম। এখানে আসা বা তার জন্য যে 7 রুবেল খরচা হলো, তাতে আমার আর কোনো আফসোস ছিল না।